নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এখানে উপস্থিত হয়েছি তোমাদের জন্য পারুল প্রকাশনীর 4G ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস 10-এর গ্যাসের ধর্ম অর্থাৎ প্রপার্টিজ অফ গ্যাস, এই যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। আর আমি উপস্থিত রয়েছি ডক্টর মৃন্ময় দে। আমি রানাঘাট ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি খুব প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, পারুল প্রকাশনীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ তোমাদের আমার প্রিয় ছাত্রছাত্রীদের কথা ভেবে করেছে যাতে তোমরা বাড়িতে বসে তোমাদের নিজস্ব যে ডিজিটাল গ্যাজেটসগুলো রয়েছে, মোবাইল, ইন্টারনেট ইউজ করে বা ধরো ল্যাপটপ ইউজ করে তোমরা যে এই যে লাইভ প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, তার জন্য পারুল প্রকাশনীর সমস্ত ব্যক্তিত্বকে আমি ধন্যবাদ জানাবো এবং তোমাদেরকেও ধন্যবাদ জানাবো, কারণ তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করছো এবং তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করছো। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি গ্যাসের ধর্ম এই চ্যাপ্টারটা। তোমরা জানো পদার্থের 3 রকম অবস্থা আছে, তাই তো? পদার্থের আমরা জানি যে পদার্থের অবস্থা হচ্ছে 3 রকম। কী কী? একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাস। পদার্থের 3 রকম অবস্থা মূলত, তাই না? পদার্থের মূলত 3 রকম অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস। কঠিনটাকে হিট করলে কোনো একটা মুহূর্তে এটা তরলে পরিণত হয়, আর তরলকে হিট করলে কোনো একটা মুহূর্তে এটা সাধারণত গ্যাসে রূপান্তরিত হয়। আবার ঠিক উল্টো দিকে গ্যাস থেকে যদি নির্দিষ্ট পরিমাণ তাপ সরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তরলে পরিণত হতে পারে, আবার তরল থেকে নির্দিষ্ট পরিমাণ যদি তাপ সরিয়ে নেওয়া হয় তবে সেটা কঠিনে পরিণত হতে পারে। অর্থাৎ কঠিন তাপ, এই যে ডেল্টা সাইজগুলো আমরা দিয়েছি, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ডেল্টা সাইজগুলোর মানেটা কি। হ্যাঁ, তোমাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি, ডেল্টা সাইনটার মানে হচ্ছে তাপ। ওকে, তাহলে কঠিনের উপর আমি তাপ প্রয়োগ করছি, আচ্ছা প্লাস ডেল্টা লিখি, তোমাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে। তাহলে কঠিনের উপর তাপ প্রয়োগ করলে সেটা তরলে পরিণত হতে পারে, তরলে তাপ প্রয়োগ করলে সেটা গ্যাসে পরিণত হতে পারে, আবার গ্যাস থেকে তাপ সরিয়ে দিলে এটা বিশেষ, অবশ্যই সব ক্ষেত্রে বিশেষ পরিমাণ তাপ যদি আমরা দিই বা সরিয়ে নিই তাহলে সেটা করেসপন্ডিং যে স্টেট অফ ম্যাটার রয়েছে, পদার্থের যে অবস্থা রয়েছে সেখানে সেটা কনভার্ট করে দিতে পারে। ওকে, আমরা যদি এই কঠিনটার ক্ষেত্রে ছবিটা আঁকি তাহলে একটা এই কঠিনের অণুগুলো এরকম খুব গা হিসেবে থাকে, ঘন সন্নিবিষ্ট, যেটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় বলে থাকি, ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, অর্থাৎ ক্লোজড প্যাক অবস্থায় থাকে, এরকম ভাবে থাকে, একদম খুব কাছাকাছি লেগে থাকে। তরলের ক্ষেত্রে এই ডিসটেন্সটা একটু বেশি, তরলের ক্ষেত্রে ডিসটেন্সটা একটু বেশি, আর গ্যাসের ক্ষেত্রে ডিসটেন্সটা অনেক বেশি, অনেক দূরত্ব। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, তাহলে আমি যেটা বলতে চাইছি এটা হচ্ছে কঠিনের একটা মোটামুটি ডায়াগ্রাম, এটা হচ্ছে তরলের একটা মোটামুটি ডায়াগ্রাম বোঝার জন্য। অবশ্যই এটা গ্যাসের জন্য অণুগুলো কিরকম থাকে, কিরকম বৃত্তান্ত, সেটা এখানে বোঝাবার একটা চেষ্টা করা হয়েছে। ওকে, তার মানে এই যে অণুগুলোর মধ্যে, তাহলে এখানে আমি যেটা পয়েন্ট লিখি সেটা হচ্ছে আন্তরাণবিক ব্যবধান। আন্তরাণবিক ব্যবধান, আন্তরাণবিক ব্যবধান মানে কি? অণুগুলোর মধ্যবর্তী যে ব্যবধান। দেখতেই পাচ্ছ এখানে একটা ঘন সন্নিবিষ্ট অবস্থায় রয়েছে, মানে খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। তো এখানে তাহলে হচ্ছে খুবই কম, তাহলে এখানে পয়েন্টটা হচ্ছে খুব কম, আর এখানে দেখতে পাচ্ছ খুব বেশি, আর এখানে হচ্ছে মাঝারি। ওকে, তাহলে আন্তরাণবিক ব্যবধান যদি ভাবি তাহলে কঠিনের ক্ষেত্রে এই ব্যবধানটা মানে এই দূরত্বটা, অণুগুলোর মধ্যে পারস্পরিক যে দূরত্ব সেটা হচ্ছে খুবই কম। তরলের ক্ষেত্রে সেটা হচ্ছে মাঝামাঝি, আর গ্যাসের ক্ষেত্রে এটা খুবই বেশি, অনেকটা দূরে। নেক্সট যেটা পয়েন্ট বলতে পারি, আন্তরাণবিক ব্যবধান যদি আন্তরাণবিক আকর্ষণ,
আন্তরিক আকর্ষণ কি হবে? কঠিনের ক্ষেত্রে আন্তরিক আকর্ষণ খুব বেশি, কারণ এত গা ঘেঁষে থাকে যেটার মধ্যে খুব আকর্ষণ থাকে, টাইটলি ক্লোজলি প্যাক অবস্থায় থাকে, মানে একদম টাইটলি একদম আটকে আটকে থাকে। বোঝা গেছে? এইটা আবার সেই মাঝারি, কারণ দূরত্ব যেহেতু এর তুলনায় কম্পারেটিভলি বেশি, তাহলে মাঝারি হবে। আর গ্যাসের ক্ষেত্রে কি হবে? খুব কম, তাই না? কারণ যেহেতু অনেকটা ডিস্টেন্সে রয়েছে, যেহেতু রয়েছে, তাই জন্য আকর্ষণ বলটা খুবই কম হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছি আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গ্যাস। আমরা আজকে আলোচনা করছি কি নিয়ে? গ্যাস নিয়ে। তাহলে এই যে অংশটা, এই যে আমরা বৈশিষ্ট্যমূলক আলোচনা করলাম, এই অংশটা হচ্ছে গ্যাসের জন্য। তাহলে গ্যাসের জন্য দেখতেই পাচ্ছি অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ব্যবধানটা খুব বেশি, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এইবার এখানে আরো কয়েকটা পয়েন্ট আমি তাহলে বলবো, কারণ যেহেতু আমাদের আজকে চ্যাপ্টারটার নামই হচ্ছে প্রপার্টিজ অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের ধর্ম। তাহলে এই যে দুটো পয়েন্ট বললাম, আন্তঃআণবিক ব্যবধান খুব বেশি, আন্তঃআণবিক আকর্ষণ খুব কম, এর পাশাপাশি আরো একটা পয়েন্ট আমরা বলবো, সেটা হচ্ছে গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল। গ্যাসীয় অণুগুলো, তাহলে এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট। গ্যাসীয় অণুগুলো সর্বদা গতিশীল, মানে র্যান্ডমলি মুভ করছে, মানে অনবরত ছোটাছুটি করে বেড়াচ্ছে। ওকে, এই যে জিনিসটা, এটাকে আমরা অনেক সময় বলে থাকি ব্রাউনিয়ান মুভমেন্ট। বাংলায় বলে ব্রাউনীয় গতি বা ব্রাউনীয় চলন। ওকে, তাহলে এটাকে বলা হয় ব্রাউনিয়ান মুভমেন্ট বা ব্রাউনীয় গতি। নাম্বার 4, প্রসারণ ও সংকোচনশীল। আমরা এটা একটু পরে আলোচনা করবো, আপাতত একটু বুঝে নাও। যদি কোনো একটা যদি পাত্রের মধ্যে গ্যাস থাকে, ধরো একটা বেলুন, হ্যাঁ, তাহলে বেলুনের মধ্যে কি হয়? একটা বেলুনের ওপরটা একটা পাত্র যদি ভাবি, তাহলে বেলুনের মধ্যে কি থাকে? গ্যাস থাকে। তাহলে যদি বেলুনটাকে প্রেশার দিই, তাহলে কি হবে? গ্যাসটা প্রসারিত হচ্ছে, আবার সরিয়ে নিই, আবার আগের জায়গায় চলে আসে, সংকোচনশীল এবং প্রসারণশীল। তাহলে এটা হচ্ছে একটা গ্যাসের বিশেষ ধর্ম, প্রসারণশীল এবং সংকোচনশীল। নাম্বার 5 হচ্ছে কি? নিজেদের মধ্যে তথা পাত্রের দেওয়ালে সংঘর্ষ করে। এই যে সংঘর্ষ করলো, তাহলে কি হচ্ছে? যেটা একটা পাত্রের মধ্যে যদি রাখা হয়, তাহলে সেই পাত্রের মধ্যে গ্যাসীয় অণুগুলো যদি সারাক্ষণ যদি ছোটাছুটি করে বেড়ায়, তাহলে কি হবে? তাহলে যেটা আমাদের ধাক্কাধাক্কি লাগবে, যেটাকে আমরা বাংলায় বলি সংঘর্ষ, ভালো বাংলায় সংঘর্ষ বলি। ভাবো তোমরা একটা ঘরের মধ্যে রয়েছো, একটা ক্লাসরুমে ধরে রয়েছো, সেই ক্লাসরুমে তোমরা নিজেদের প্রত্যেককে একটা গ্যাসীয় অণু ভেবে নাও। তাহলে কি হবে? তোমরা যদি সারাক্ষণ যদি ঘরের মধ্যে মুভমেন্ট করতে থাকো অনবরত, কোনো নির্দিষ্ট নিয়ম না মেনে, তাহলে কি হবে? একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগবে, আবার নিজেদের মধ্যে পাশাপাশি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগতে পারে। এর ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে চাপের সৃষ্টি হবে। এর ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে চাপের সৃষ্টি হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কটা পয়েন্ট মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। আমি আরেকবার রিক্যাপ করছি। তাহলে গ্যাসীয় অণুগুলো কেমন হবে? যাদের আন্তঃআণবিক ব্যবধান খুব বেশি। গ্যাসীয় অণুগুলো কেমন হবে? যাদের আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম। গ্যাসীয় অণুগুলোর মধ্যে একটা সর্বদা গতিশীল এই যে ব্যাপারটা থাকবে, অর্থাৎ ব্রাউনিয়ান মুভমেন্ট থাকবে। নাম্বার 4, গ্যাসীয় অণুগুলো প্রসারণশীল এবং সংকোচনশীল হবে। নাম্বার 5, এই গ্যাসীয় অণুগুলো নিজেদের মধ্যে তথা পাত্রের দেওয়ালের সঙ্গে একটা সংঘর্ষ তৈরি করবে। এর ফলে একটা কি হবে? এর ফলে একটা চাপের সৃষ্টি হবে। এইটুকু আশা করি বুঝতে পেরেছ। অলরেডি কিন্তু আমরা একটা জিনিস আলোচনা করে ফেলেছি, সেটা কি? গ্যাসের বিভিন্ন রকম প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটার মধ্যে একটা অলরেডি পেয়ে গেছে, চাপ। ঠিক আছে, তার আগে আরেকটা প্যারামিটার আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি? গ্যাসের আয়তন। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি? গ্যাসের আয়তন।
তাহলে গ্যাসের বিভিন্ন প্যারামিটারগুলোর মধ্যে একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে চাপ, আরো কিছু প্যারামিটার আছে সেটা আমরা পরে আস্তে 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 সেখানে ঢুকতে শুরু করবো। তাহলে প্রথম যে প্যারামিটারটা সেটা হচ্ছে কি গ্যাসের আয়তন। আয়তনকে আমরা ইংলিশে বলে থাকি ভলিউম। তাহলে আয়তনটা কি? কোন একটা গ্যাসীয় পদার্থ নিশ্চয়ই কোনটা পাত্রে থাকবে, তাহলে কোনো একটা গ্যাসীয় পদার্থ কোনো একটা পাত্রের মধ্যে যদি রাখা হয় তাহলে সেই গ্যাসীয় পদার্থটা পাত্রে যতটা স্থান দখল করে থাকবে সেই যে স্থানটা তাকে বলবে সেই গ্যাসের আয়তন। সাধারণত কোনো একটা গ্যাসকে যে পাত্রে রাখা হয় গ্যাসটা পুরোটা জুড়েই ছড়িয়ে থাকে, ফলে পুরোটাই হচ্ছে তার আয়তন। তার মানে এক কথায় বলতে পারি কোনো একটা গ্যাসীয় পদার্থ যে পাত্রে থাকে সেই গ্যাসীয় পদার্থ পাত্রের যতটা স্থান দখল করে থাকে সেই যে স্থানটা, যে স্থানের পরিমাণটা সেটাকে আমরা বলি সেই গ্যাসীয় পদার্থের আয়তন। আশা করা যায় কোনো সমস্যা নেই তোমাদের। এইবার তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন এর সিজিএস ইউনিট, সিজিএস একক কি হবে? হবে সেন্টিমিটার কিউব, বা সেন্টিমিটারের সি আর কিউবের সি, বা মিলিলিটার। ওকে, তাহলে সিজিএস একক কি বললাম? ভলিউম। তার আয়তনের সিজিএস একক বললাম সেন্টিমিটার কিউব বা সেন্টিমিটার কিউব মানে সি সি। ওকে, অথবা এটাকে বলা হয় থেকে এমএল অর্থাৎ মিলিলিটার। ঠিক আছে, এটাকে বলা হয় থেকে এমএল বা মিলিলিটার। এবার এসআই একক মানে এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি? তাহলে এসআই পদ্ধতিতে একক হবে মিটার কিউব। এসআই পদ্ধতিতে একক হবে মিটার কিউব। ওকে, তাহলে 1 মিটার কিউব এটা হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে এটা আমাদের জেনে রাখতে হবে যে 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁶ সেন্টিমিটার কিউব। অর্থাৎ এসআই পদ্ধতিতে এককের সঙ্গে সিজিএস পদ্ধতিতে এককের এটা হলো একটা সম্পর্ক। আরেকটা জিনিস যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যবহারিক একক। তাহলে গ্যাসের আয়তনের ব্যবহারিক একক কি? লিটার। ঠিক আছে, আমরা এটাও জানি 1 লিটার সমান 1000 ml মানে 1000 সিসি। ওকে, 1000 সিসি। তার মানে 1 লিটার এটাকে আমরা যদি সেন্টিমিটার কিউবে প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে 1000 সিসি বা 1000 ml। ওকে, তাহলে আমরা গ্যাসের যে বিভিন্ন প্যারামিটারগুলো বলছিলাম, গ্যাসের যে ধর্মগুলো বলছিলাম, আমাদের বিশেষ প্যারামিটার পেলাম। গ্যাসকে মাপার, গ্যাসের পরিমাণ মাপার একটা প্যারামিটার হচ্ছে আয়তন, ইংলিশে বলা হয় ভলিউম। সেটা কি সংজ্ঞা বলেছে কি? গ্যাসীয় পদার্থ যতটা স্থান দখল করে থাকে সেই পরিমাণ স্থানকে বলা হয় সেই গ্যাসীয় পদার্থের আয়তন। ওকে, আরেকটা কথা কি বলেছি? এই যে গ্যাসের আয়তন তার সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার কিউব বা সিসি বা এমএল, আর এসআই পদ্ধতিতে একক হলো মিটার কিউব। আর 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁶ সেন্টিমিটার কিউব। কেন সেটা একটু বলে দিই। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে আমি যদি বোথ সাইডে কিউব করে দিই তাহলে কি হবে? 1 মিটার কিউব সমান কত হবে? 100 ইনটু 100 ইনটু কত? 100। আর সেন্টিমিটার কিউব মানে সেন্টিমিটার কিউব, তার মানে যেটা দাঁড়ালো 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। আসলে তোমরা বুঝতে পেরেছো যে 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব কেন হয়। ওকে, বেশ, আমরা আয়তনটা তাহলে বুঝতে পারলাম আশা করি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চাপ। তাহলে এবার আমরা যেটা আলোচনা করবো সেটা চাপ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, চাপ আমরা অলরেডি আলোচনা করেছি যে গ্যাসীয় পদার্থগুলো যেহেতু অনবরত ছোটাছুটি করছে, অনবরত মুভমেন্ট করছে, যেটাকে আমরা ব্রাউনিয়ান মুভমেন্ট নাম দিয়েছিলাম, তারপরে কি হচ্ছে গ্যাসীয় পদার্থের অণুগুলো নিজেদের মধ্যে তথা পাত্রের দেওয়ালের সঙ্গে অর্থাৎ ওয়াল অফ দ্য কন্টেইনার তার সঙ্গে যেহেতু ধাক্কা লাগছে ফলে গ্যাসীয় পদার্থের মধ্যে একটা চাপের তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে চাপটা, চাপ এই কথাটার মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। ওকে, বলের ইংরেজি কি? ফোর্স।
আর ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া। তার মানে যেটা দাঁড়ালো ফোর্সের এফ এরিয়া এ। তার মানে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় সেই অংশের চাপ। ওকে, তার মানে কোন একটা আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে গ্যাসীয় অণুগুলো লম্বভাবে যে চাপ প্রয়োগ করে, যে বল প্রয়োগ করে তাকে বলা হয় চাপ। ওকে, বেশ, তাহলে ইউনিটটা কি হবে? তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক। ওকে, তাহলে প্রথমে উপরে কি আছে? ফোর্স বা বল। বলের সিজিএস পদ্ধতি একক আমরা কি জানি? ডাইন, তাই না? আমরা জানি হচ্ছে, আর নিচে কি আছে? এরিয়া, মানে কি? ক্ষেত্রফল। কত হবে সিজিএস এর? অবশ্যই সেন্টিমিটার স্কয়ার, মানে ডাইন ডট সেন্টিমিটার টু দি পাওয়ার -2 বলতে পারি। ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2 বা ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। প্রতি একক, প্রতি বর্গ সেন্টিমিটারে কত ডাইন বল প্রয়োগ হচ্ছে সেটাই হচ্ছে তার চাপের একক। এবার আমরা যেটা করব এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে চাপের একক। তাহলে কি হবে? এখানে ডাইনের জায়গা হবে নিউটন, কারণ বলের একক এসআই পদ্ধতিতে নিউটন। আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে পার মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার বা মিটার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে চাপের এসআই পদ্ধতিতে একক। এই যে জিনিসটা, এটাকে আবার বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে পাস্কাল বা পিএ। ওকে, এটাকে বলা হয়ে থাকে পাস্কাল বা পিএ। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে চাপ বলতে কি বোঝো, তাহলে বলতে হবে প্রতি একক ক্ষেত্রফলে কোনো একটা আবদ্ধ পাত্রে কোনো একটা গ্যাসীয় পদার্থ লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় চাপ। অত কিছু যদি বলতে না পারি, একদম সিম্পলি বলবে একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয়। অত কথা যদি বলতে না পারি, আমরা একদম খুব সিম্পলি বলবো একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হয়। একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় চাপ। ওকে, নেক্সট যেটা আসতে পারে সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। ওকে, এবার এছাড়াও চাপের আরো অনেক কিছু একক রয়েছে, যেমন ধরো একটা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ। খুব আসে পরীক্ষায় যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝো। তাহলে কি বলতে হবে? বলতে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে অর্থাৎ এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অর্থাৎ 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ তাকে বলা হয় 1 অ্যাটমসফিয়ার চাপ বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। আমি আরেকবার বলছি, এই সংজ্ঞাটা তোমরা খুব খেয়াল রাখবে, কারণ পরীক্ষাতে খুব আসে যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ বলতে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বলতে। তাহলে বলতে হবে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ তাকে বলা হয় 1 অ্যাটমসফিয়ার চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, এবার চাপের আরেকটা একক হচ্ছে কি? বার। চাপের আরেকটা একক হচ্ছে কি? বার। এই যে মনে রাখবে 1 বার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এটা খেয়াল রাখতে হবে, 1 বার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, চাপ যেমন এটা ঠিক, তেমনি চাপ অর্থাৎ প্রেসার এটা হচ্ছে H ইন্টু ডি ইন্টু জি। কোনো কোনো বই আবার লেখা থাকে H ইন্টু রো ইন্টু জি। একটু বলে দিই, এইচটা হচ্ছে পারস্তম্ভের উচ্চতা, বি বা রো এটা হচ্ছে পারদের ঘনত্ব, আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, তাহলে আরেকবার বলছি, এইচ, দেখুন এইচটা রয়েছে একই জিনিস, পারস্তম্ভের উচ্চতা। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 76 সেন্টিমিটার। পারদের ঘনত্ব কত? 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব।
আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে কি পেলাম? h অর্থাৎ পারস্তম্ভের উচ্চতা, আমরা টলিসের পরীক্ষা করেছিলাম ছোট ক্লাসে, সেখানে দেখেছিলাম যে পারস্তম্ভের উচ্চতা হয়ে গেছে 76 সেন্টিমিটার পারস্তম্ভ। হ্যাঁ, এবার এখানে তাহলে আমরা কি করব? বসাবো জিনিসগুলো। তাহলে h এর জায়গায় কত বসাবো? 76, d বা রো মানে একই জিনিস, পারদের ঘনত্ব, ভ্যালু হচ্ছে 13.6 ইনটু g মানে হচ্ছে 980। ওকে, তাহলে এই যে তিনটে আমরা গুণ করলাম, এই তিনটে যদি আমরা গুণ করে দিই, তাহলে তিনটে গুণ করে আমরা একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা হচ্ছে 1.013 ইনটু 10⁶ ডাই পার সেন্টিমিটার স্কয়ার। আমরা এটাও পাশাপাশি দেখেছি, এখন খেয়াল করে এই যে জিনিসটা 1 বার সমান 10⁶ ডাই মানে এই যে অংশটা, এটা মানে এটা মানে হচ্ছে 1 বার, মানে বলতেই পারি 1.013 বার। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম এই যে টোটাল ব্যাপারটা, এই টোটালটাই কিন্তু আলটিমেটলি কি চাপের সম্বন্ধীয় একটা ছোটখাটো আলোচনা। ঠিক আছে, রিক্যাপ করছি। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল অর্থাৎ ফোর্স পার ইউনিট এরিয়া। সিজিএস পদ্ধতি চাপের একক ডাই পার সেন্টিমিটার স্কয়ার। এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, বা একে আমরা পাস্কাল বলে থাকি, পাস্কালের সংকেত পিএ। হ্যাঁ, পিএ। আর আরেকটা বলেছি চাপের আরেকটা একক হচ্ছে বার, আরেকটা একক আমরা পেয়েছি কিছুক্ষণ আগে অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে এই জিনিসটা তাহলে পি সমান এইচ, এইচ রো যদি হয় তাহলে এখানে এইচ এর ভ্যালু 76, 13.6 হচ্ছে ঘনত্ব পারদের, আর 980 হচ্ছে জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। এই তিনটে গুণ করলে হচ্ছে 1.013 ইনটু 10⁶ ডাই পার সেন্টিমিটার স্কয়ার। যেহেতু এই অংশটা মানে 1 বার, তাহলে 1.013 বারও আমরা এটাকে বলে থাকতে পারি। ওকে, বেশ, আশা করা যায় এইটুকুর মধ্যে তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, তাহলে দুটো প্যারামিটার অলরেডি পেলাম, তাই তো? একটা প্যারামিটার হচ্ছে আয়তন, আমরা আলোচনা করলাম, আর একটা প্যারামিটার এখানে আলোচনা করলাম সেটা হচ্ছে চাপ। এছাড়াও আরো দুটো প্যারামিটার আমাদের জানতে হবে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা সম্বন্ধে এখন একটু বলবো না, পরে কিছুক্ষণ পরে আমরা যদি সময় পাই তাহলে একটা আলোচনা করবো উষ্ণতা সম্বন্ধে। তাহলে আমাদের প্যারামিটার কি পেলাম? একটা হচ্ছে আয়তন, যেহেতু ইংরেজিতে বলা হয় ভলিউম, তাই জন্য এটাকে আমরা ভি দিয়ে উল্লেখ করে থাকি। নেক্সট পেয়েছি চাপ, এটাকে আমরা বলি প্রেসার, এটাকে আমরা পি দিয়ে উল্লেখ করে থাকি। নেক্সট পেয়েছি ভর, এটাকে আমরা মাস বলে থাকি অর্থাৎ ছোট হাতের এম দিয়ে উল্লেখ করে থাকি। আর একটা হচ্ছে উষ্ণতা, উষ্ণতা এটাকে আমরা বলে থাকি টেম্পারেচার, এটাকে আমরা ক্যাপিটাল টি বা স্মল টি দিয়ে উল্লেখ করে থাকি। ক্যাপিটাল টি কখন বলবো? যখন কেলভিন স্কেল বোঝাবো, আর যখন ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল বোঝাবো তখন সেটাকে আমরা স্মল টি দিয়ে উল্লেখ করে থাকি। ওকে, তাহলে এই চারটে হলো কি, আমি আগেই বলেছি এই চারটা হলো প্যারামিটার, মানে এদের উপর গ্যাসের ধর্ম অনেকটাই নির্ভরশীল আছে। এই যে তোমার এই কি বলে প্যারামিটার, এই ধর্মগুলোকে আমরা প্যারামিটার বলি। তাহলে এগুলো হচ্ছে আয়তন বা ভলিউম, যাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, চাপ বা প্রেসার, যাকে আমরা পি দিয়ে সূচিত করি, আর মাস বা ভর, যাকে আমরা এম দিয়ে সূচিত করি, আর উষ্ণতা বা টেম্পারেচার, যাকে আমরা ক্যাপিটাল টি বা স্মল টি দিয়ে উল্লেখ করে থাকি। ক্যাপিটাল টি কখন বসে? যখন কেলভিন স্কেলে টেম্পারেচার বলি, আর স্মল টি কখন বসে? যখন ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলে কোনো টেম্পারেচারকে আমরা উল্লেখ করে থাকি। ওকে, বেশ, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র, পরীক্ষায় খুব আসে, প্রায়শই আসে এবং মোটামুটি এক বছর অন্তর অন্তরই প্রায় এসে থাকে, সেটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বয়েলের সূত্র। ওকে, বেশ, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বিজ্ঞানী বয়েল তার আবিষ্কৃত একটা সূত্র বা তার বিবৃতি দেওয়া একটা সূত্র, সেটা হচ্ছে বয়েলের সূত্র। সেটা কি? আমরা জানি কোন একটা পদার্থকে যদি কোনো একটা গ্যাসীয় একটা যদি কোনো একটা পাত্রের মধ্যে যদি গ্যাস রেখে দিই এবং সেখানে যদি আমরা কি করি, ধরা যাক ব্যাপারটা একটা এরকম ধরা যাক, সেটা হচ্ছে হ্যাঁ, ধরা যাক এরকম একটা পাত্র আছে,
এই পাত্রে এখানে ধরো গ্যাস রয়েছে, ওকে, এগুলো হচ্ছে গ্যাস। এবার তাহলে এটা কি, এটা হচ্ছে ভলিউম। এবার এখানে কি দেওয়া আছে, প্রেসার, P1 প্রেসার দেওয়া আছে, তখন ভলিউম ধরা যাক V1 হচ্ছে। এইবার আমি যদি প্রেসারটাকে বাড়িয়ে দিই তাহলে কি হবে, তাহলে প্রেসারটা বাড়লে ওপর থেকে কি হবে, এটা আরো নিচে নেমে আসবে, এরকম জায়গায় নেমে এলো ধরলাম। এবার তখন ভলিউমটা কোথায়, তখন V2, তখন প্রেসার কত হচ্ছে P2। তাহলে P1 আর P2 এর মধ্যে কে বড়, P2 ইজ গ্রেটার দ্যান P1। আর এখানে কি দেখতে পাচ্ছি, V1 ইজ গ্রেটার দ্যান V2, দেখো উল্টো জিনিস। তাহলে যখন P2 বড় তখন V1 ছোট, হ্যাঁ, আর P2 আর P1 এর মধ্যে কে বড়, P2, আর V1 আর P2 এর মধ্যে V1, তাহলে কি উল্টো সম্পর্ক না? তার মানে প্রেসার আর ভলিউম পরস্পর উল্টো। অর্থাৎ আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে ভলিউমটা কি হবে, কমবে, আর আমি চাপটা সরিয়ে দিই তাহলে ভলিউমটা কি হবে, আস্তে 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 বাড়বে। তাহলে প্রেসার বাড়ালে ভলিউম কমে, আর প্রেসার কমালে ভলিউমটা কি হয়, বাড়ে। তাহলে ভলিউম আর প্রেসার অর্থাৎ আয়তন এবং চাপ পরস্পরের বিপরীত সম্পর্কযুক্ত। এই বিপরীত সম্পর্ককে ভালো বাংলায় বলা হয় ব্যস্ত অনুপাতিক অর্থাৎ ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে কি বলতে হবে, তাহলে বলতে হবে স্থির উষ্ণতায় বয়লের সূত্রের সময় কিছু প্যারামিটার থাকে যেগুলো ফিক্সড। যেমন ধরা যাক, তাহলে বয়লের সূত্রের কি বক্তব্য, তাহলে এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে স্থির উষ্ণতায় অর্থাৎ ক্যাপিটাল পিতে নির্দিষ্ট ভরের অর্থাৎ স্মল এম আদর্শ গ্যাস, হ্যাঁ, কি চাপ এবং আয়তন ভি পরস্পর কি ব্যস্তানুপাতিক। পরীক্ষা তোমরা এরকম লিখবে না, এটা জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার জন্য বললাম। পরীক্ষায় যদি কখনো বলে বয়লের সূত্র উল্লেখ করো তাহলে কিন্তু এইভাবে পয়েন্ট দিয়ে না লেখাটাই বেটার। তোমরা বইয়ের মতো করে সুন্দর করে গুছিয়ে যেটা লেখা রয়েছে বক্তব্যটা সেটা লিখবে। এটা লেখার উদ্দেশ্য একটাই, যেন তোমার পয়েন্টগুলো খেয়াল রাখতে সুবিধা হয়। সেটা কি, চারটে মূল পয়েন্ট এখানে রয়েছে। একটা কি, স্থির উষ্ণতা অর্থাৎ উষ্ণতা স্থির, নির্দিষ্ট ভরে অর্থাৎ ভরটা স্থির, ওকে, আর কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ অর্থাৎ পি এবং আয়তন অর্থাৎ ভি পরস্পর ব্যস্তানুপাতিক। তার মানে কি, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p যখন ভর এবং টি অর্থাৎ উষ্ণতা স্থির। দেখো খেয়াল করে এইরকম ভাবে পয়েন্ট করে তোমরা লিখবে, দেখো সত্যি কথাই, কিন্তু তোমরা যখন বইয়ের মতো করে সংখ্যাটা লিখবে, বইয়ের মতো করে সূত্রটা লিখবে, তখন এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্ট পয়েন্ট বা আগে যদি ডাইরেক্ট লিখে দাও দেখো ওটাই সূত্র হয়েছে তোমাদের। সেখানে পারলে ব্র্যাকেটে ব্র্যাকেটে কোনটা স্থির উষ্ণতা ব্র্যাকেট ক্যাপিটাল পি, নির্দিষ্ট ভরের ব্র্যাকেটে স্মল এম, হ্যাঁ, চাপের ব্র্যাকেটে পি, আয়তনের ব্র্যাকেটে ভি লিখে দাও, তাহলে কি পরে আর কোনটা কি উল্লেখ করতে হবে না আলাদা করে। তাহলে কি, ভি কি আমি আগেই বলে দিয়েছি, আয়তন ব্র্যাকেটে ভি লিখে দিয়েছি, চাপ কি অলরেডি বলে দিয়েছি পি, ভর এম আগেই বলে দিয়েছি, উষ্ণতা টি আগেই বলে দিয়েছি, ফলে এগুলো কি পরে আর তোমাকে ব্যাখ্যা করতে হবে না। বোঝা গেছে? তাহলে কি হয়ে গেল, তাহলে অর ভি এখানে প্রপোর্শনাল সাইন করতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, তাহলে অর পিভি ইজ ইকুয়াল টু কে, তারপরে এখানে বলতে পারি না, অতএব P1 V1 সমান P2 V2, ওকে। তাহলে এখানে বলতে পারি P1 V1 সমান P2 V2 বা PV সমান কি, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট ভরের গ্যাস যখন নির্দিষ্ট উষ্ণতায় বা স্থির থাকে তখন তার P এবং V এর যে মোট গুণফলটা সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। দেখো যাই হোক না P1 V1 মানে এই যে প্রথমে যে P1 ছিল তার P1 এই দুটোর যে গুণফল, আর এই P2 করলে আবার P2 হয়ে গেল আয়তন কমে গিয়ে, এই দুটোর গুণফল অবশ্যই সেম হবে। তাহলে এক্ষেত্রে P3 P3 বলতে পারি, P4 P4 বলতে পারি, এরকম করে যা কিছু হতে পারে। মোট কথা গুণফলটা একটা নির্দিষ্ট ক্ষেত্রে, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট আদর্শ গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট ভরের ক্ষেত্রে এই গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ স্থির থাকবে। ওকে, তাহলে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে বয়লের সূত্রটি উল্লেখ করো এবং তার গাণিতিক রূপটি উল্লেখ করো। এই অংশটা হচ্ছে গাণিতিক রূপ, আর এটা যদি
পরপর টানা লিখে যাও বইয়ের মতো করে, তাহলে সেটা হয়ে যাবে বয়েলের সূত্র। যেটা করতে গিয়ে 4টে পয়েন্ট তোমাকে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ আমি যখন বয়েলের সূত্রটা লিখছি তখন 4টে পয়েন্টের উল্লেখ করলাম কি করলাম না। ওকে, তাহলে এই হলো বয়েলের সূত্র। এবার তোমাদেরকে আমি একটা যেটা করবো সেটা হচ্ছে বয়েলের সূত্রটাকে একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে বলার চেষ্টা করবো। ওকে, আমি জানি না, যেহেতু ফেসবুক লাইভ হচ্ছে আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে ব্যাপারটাকে দেখানোর, কিন্তু কতটা বুঝতে পারবো জানি না, কারণ পিকচার কোয়ালিটি দিয়ে একটা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে বলার। তোমরা বেলুন নিশ্চয়ই দেখেছো প্রত্যেকে, তো সেরকম একটা বেলুন যদি একটা ফাটিয়ে এরকম টাইপের ছোট্ট একটা চুটকি টাইপের যদি করে দিতে পারো এরকম টাইপের, তাহলে এরকমটা কী করবে, আর একটা বড় সিরিঞ্জ নেবে। এটা বড় সিরিঞ্জ দেখতেই পাচ্ছ তোমরা, বড় সিরিঞ্জ। ওকে, তো আমি অলরেডি একটা এরকম বেলুন, ছোট্ট বেলুন আমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছি, হ্যাঁ, সময়টা বাঁচানোর জন্য। তাহলে এবার আমরা কী করবো দেখো ভালো করে খেয়াল করে, এই যে বেলুনটা দেখতে পাচ্ছ, এই যে বেলুনটা, এই বেলুনটা আমি যেটা করব এটা একদম শেষ প্রান্তে রয়েছে। ওকে, আমি ব্যাপারটাকে এয়ারটাইট করার জন্য এখানে আমি আঙ্গুল দেবো, তাহলে এয়ারটাইট হবে। এবার আমি কী করবো, এবার আমি একটা টানবো, ভালো করে দেখো, আশা করি বুঝতে পারছো। দেখো বেলুনের ভলিউমটা দেখো আস্তে আস্তে বাড়ছে। ওকে, বেলুনের ভলিউম বাড়ছে, প্রেশারটা দিচ্ছি, তাহলে প্রেশারটা কমাচ্ছি, আয়তনটা কী হচ্ছে, বাড়ছে। এবার আমি কী করলাম, প্রেশারটা দেবো, দেখো এবার ভলিউমটা কী হচ্ছে, আস্তে 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 কমছে না। তাহলে প্রেশার বাড়াচ্ছি, ভলিউম কমছে, আর যখন প্রেশারটা কমাচ্ছি, এই যে প্রেশার কমাচ্ছি ভলিউমটা ধরে বেড়ে যাচ্ছে, আস্তে দেখতে পাচ্ছ প্রত্যেকে, বেশ। তাহলে ভলিউমটা বাড়ছে, আর যখন প্রেশারটা কমাচ্ছি তখন ভলিউমটা বাড়লো, কিন্তু প্রেশার যখন বাড়াচ্ছি তখন কী হচ্ছে, ভলিউমটা দেখো আস্তে 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 কমে যাচ্ছে। ওকে, এবার এটা যদি মুখটা বন্ধ না করতাম তাহলে কিন্তু একটাই হতো না, তখন সেক্ষেত্রে কী হতো, বাইরে থেকে বায়ু একটা আদান প্রদান ঘটতো, তাহলে এই ব্যাপারটাকে তখন কিন্তু ভালোভাবে ব্যাখ্যা আমরা করতে পারতাম না। তো এই যে পরীক্ষাটা তোমার বাড়িতে করে দেখতেই পারবে, সেটা হচ্ছে কি একটা এরকম বড় সিরিঞ্জ কিনবে, ছোটো ছোটো সিরিঞ্জ নয়, যেটা আমরা ইঞ্জেকশন দেওয়ার জন্য করি, ছোটো ছোটো সিরিঞ্জ দিয়ে ভালো বুঝতে পারবে না জিনিসটা। একটা এরকম বড়, এই দেখতেই পাচ্ছ একটা বড় সিরিঞ্জ তোমার বাড়িতে কিনে নেবে, হ্যাঁ, সুইচটা রাখবে না সিরিঞ্জে। এবার করবে কি, একটা বেলুনটাকে ফাটিয়ে এরকম টাইপের একটা চুটকি টাইপের বানিয়ে নেবে এই জিনিসটাকে, এই জিনিসটা এখান থেকে খুলে নিয়ে এটাকে এখানটা ঢুকিয়ে দিয়ে ব্যাপারটা এখানে করে দেখবে, আর এখানে মুখটাকে আঙুল দিয়ে ভালো করে টাইট করে ধরবে, যাতে করে, আর একবার করার চেষ্টা করছি, এই যে ধরছো জিনিসটাকে এবার টানছো, দেখো ভলিউমটা আস্তে আস্তে এরকম ভলিউমটা বাড়ছে, দেখতে পাচ্ছ জিনিসটা, ভলিউমটা বাড়ছে, কিন্তু আবার যখন প্রেশারটা বাড়াচ্ছি তখন কী হচ্ছে, ভলিউমটা ধীরে 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 কমে যাচ্ছে। ওকে, এই যে জিনিসটা, তাহলে প্রেশার বাড়লে ভলিউম কমে, আর প্রেশার কমলে ভলিউম বাড়ে, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে, আর চাপ কমালে আয়তন বেড়ে যায়। এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে কি বয়েলের সূত্র। এইবার বুঝতেই পারছো এখানে দুটো কনস্ট্যান্ট টার্ম আছে, মানে ধ্রুবক আছে। কি কি, একটা হচ্ছে স্থির উষ্ণতা আর একটা নির্দিষ্ট মান। তাহলে পরীক্ষা প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে, যে বয়েলের সূত্রে ধ্রুবক কি কি, তাহলে তোমাকে উল্লেখ করতে হবে বয়েলের সূত্রে ধ্রুবক হলো উষ্ণতা আর একটা হচ্ছে ভর। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক কি কি, উষ্ণতা এবং ভর। একটা চালাকি বুদ্ধি, একটা মজার জিনিস বলে দিই, সেটা হচ্ছে দেখো বয়েল, বিজ্ঞানীদের নাম কি, বয়েল, সূত্রটা কার করছি, বয়েল। আবার উল্টো দেখো আমরা হাফ বয়েল ডিম খাই, তাই না, আমরা জল গরম করি মানে ওয়াটার বয়েল করি, তার মানে কি, বয়েল উষ্ণতা, তাই না, এটা একটা মজার জিনিস। তাহলে বয়েলের সূত্রে বয়েল ফিক্সড মানে উষ্ণতা ফিক্সড। ওকে, তাহলে আর ভর স্থির, নির্দিষ্ট ভর অর্থাৎ এম ফিক্সড। ওকে, তাহলে এখানে দুটো টার্ম পেয়ে গেলাম, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে উষ্ণতা, দুটো ফিক্সড। বেশ, এবার এখান থেকে আরও দুটো প্রশ্ন যেটা আসতে পারে পরীক্ষায় বা আসে বিভিন্ন ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, বেলুন ফোরানোর সময় আমরা যখন বেলুনটা ফু দিয়ে ফ্রাই, তখন যত ফু দিচ্ছি তাতে কী হচ্ছে, বেলুনটার ভলিউমটা আস্তে 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 বেড়ে যাচ্ছে। তাহলে ফু দিচ্ছি মানে চাপ দিচ্ছি, তাহলে চাপ দিলে তো ভলিউম কমে যাওয়ার কথা, তাহলে বেলুনটার ভলিউম বেড়ে যাচ্ছে কেন, বেলুনটা ফুলছে কেন, তোমাদের কোনো প্রশ্ন আসতেই পারে যে বেলুন ফোরানোর সময় আমরা যত ফু দিচ্ছি মানে চাপ প্রয়োগ করছি, তত বেলুনটা ফুলছে মানে আয়তনে বাড়ছে, তাহলে চাপ বাড়লে আয়তন বাড়ছে, কিন্তু বয়স বলেছে চাপ পড়লে আয়তন কমে যায়। তাহলে এই যে বক্তব্যটা বা এই যে ঘটনাটা, এটা বয়েলের সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি, এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসে। বা হয়তো আচ্ছা এটাই আগে আলোচনা করি, তারপর অন্য প্রশ্নে যাবো। সেটা কি, প্রথম কথা বয়েলের সূত্রে দেখো এখানে অলরেডি দেখতে পাচ্ছ 4টে পয়েন্ট লেখা আছে। তাহলে বেলুন ফোরানোর সময় যেটা হচ্ছে আর বয়েলের সূত্রে যে পয়েন্টগুলো বলা আছে, এটাকে আমরা একটু জাস্ট ট্যালি করবো, কম্পেয়ার করবো। কিরকম, এখানে বলেছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে আলোচনা থাকে। আমরা বেলুন ফোরানোর সময় যে ফুটা দিচ্ছি,
যে গ্যাসটা আমি প্রয়োগ করছি সেটা তো আদর্শ গ্যাস নয়, নাম্বার 1। নাম্বার 2, ভরটাও কি ফিক্স থাকছে? ভরটা কিন্তু ফিক্স থাকছে না। কেন? আমি ফু দিচ্ছি মানে কি, আমি মুখ থেকে যে এয়ারটা বের করছি সেই এয়ারের একটা মাস আছে, একটা ভর আছে, সেটা বেলুনের ভিতরে ঢুকছে। তাহলে বেলুনের ভেতরে কিন্তু ভরটা নির্দিষ্ট নেই, আর গ্যাসটাও আদর্শ গ্যাস না। তাহলে স্বাভাবিকভাবে কী হবে? আমি যদি চাপ বাড়াই তাহলে আয়তন কমবে, এমন গ্যারান্টি কোথায়? বয়েল তো বলবে, আমার কথা তো তোমরা শোনোনি। আর আমি বলেছি স্থির উষ্ণতা রাখতে, আমি বলেছি ভর ফিক্স রাখতে, আমি বলেছি আদর্শ গ্যাস নিতে, তবেই চাপ আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। কিন্তু তুমি যখন ফু দিচ্ছ, তুমি তো আদর্শ গ্যাস দাওনি, বাস্তব গ্যাস দিয়েছো। তুমি তো ভর স্থির রাখোনি, তুমি ফু দিচ্ছ মানে তুমি বারবার করে এয়ার ভিতরে প্রবেশ করিয়েছো, মানে মাস অর্থাৎ ভর পরিবর্তিত হচ্ছে। তাহলে চাপ বাড়লে আয়তন কমবে এমন আশা করাটা বৃথা। তার মানে কি? চাপ বাড়লে সেক্ষেত্রে আয়তন বেড়ে যাচ্ছে। এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে। আরেকটা হচ্ছে কি, অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে তোমরা যদি দেখো, তাহলে অ্যাকোয়ারিয়ামটা যদি ভাবো এরকম করে, তাহলে অ্যাকোয়ারিয়ামের একদম নিচে যেটা থাকে সেখান থেকে বুদবুদটার সাইজ ছোট। বুদবুদ যখন ওপর থেকে আস্তে আস্তে উঠছে তখন কী হচ্ছে, বুদবুদটার সাইজটা ধীরে ধীরে বাড়ছে। তাহলে আমি যদি ভাবি একদম নিচে ছোট্ট বুদবুদ, আর একটু ওপরে লেয়ারে উঠলো, একটু বাড়লো করতে 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 একদম উপরে গিয়ে বড় হয়ে গেল। কেন? কারণটা হচ্ছে কি, টোটাল ব্যাপারটাকে যদি আমি এভাবে ভাবি, এটা যদি একটা অ্যাকোয়ারিয়াম ভাবি, তাহলে কি হচ্ছে, আমি এটাকে লেয়ারে ভাবলাম। ওকে, আমি লেয়ারে ভাবলাম। এখানে একদম নিচের যে লেয়ারটা, এই যে নিচের লেয়ারটা, এখানে বুদবুদটা একদম সাইজ ছোট। কেন? কারণ চাপটা প্রচন্ড পরিমাণে পড়েছে, কারণ গভীরতা বেড়েছে। গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক আমরা জানি যে গভীরতা বলে চাপ কি হয়, বাড়ে। তাহলে এখানে সব থেকে গভীর জায়গা এটা, তাহলে এখানে চাপ সব থেকে বেশি। তার থেকে উপরে উঠলাম, আয়তন একটু বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো। তাহলে যত উপরে যাচ্ছি তো ধীরে ধীরে চাপ কমছে, চাপ কমলে কি হবে, আয়তনটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে পরীক্ষা প্রশ্ন দেয় যে অ্যাকোয়ারিয়ামের একদম নিচের স্তরে যে বুদবুদ থাকে তার আয়তন ছোট হয়, কিন্তু বুদবুদে যত উপর থেকে উঠতে থাকে তত তার আয়তনটা ধীরে ধীরে বাড়তে থাকে। বয়েলের সূত্র অনুসারে এর ব্যাখ্যা করতে, মানে সব বয়েলের সূত্র অনুসারে কথাটা বলবেও না, হয়তো বললে ব্যাখ্যা কর, তখন বলতে হবে বয়েলের সূত্র অনুযায়ী চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। ফলে নিচের লেয়ারে যে বুদবুদটা থাকে তার ক্ষেত্রে চাপটা সব থেকে বেশি, কারণ গভীরতা বেশি জলের। অনেকগুলো লেয়ারের মধ্যে সব থেকে নিচের লেয়ার এটা, এই লেয়ারটা সব থেকে নিচের লেয়ার, তাহলে গভীরতা বেশি, চাপ বেশি। চাপ বেশি, আয়তন কমবে, তাই জন্য বুদবুদ আয়তন ছোট। যত উপর থেকে উঠছে তত গভীরতা কমছে, আয়তনটা বাড়ছে, কারণ চাপটা কমে যাচ্ছে। এই হলো ব্যাখ্যা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এই বয়েলের সূত্র সংক্রান্ত কয়েকটা লেখচিত্র আছে, সেই লেখচিত্রগুলো একটু আলোচনা করবো। আমরা নেক্সট দিন তোমাদের সঙ্গে চার্লস সূত্র নিয়ে আলোচনা করবো। ওকে, তো আমরা এখন যেটা করবো, বয়েলের সূত্রের লেখচিত্র অঙ্কন করবো। আমরা অলরেডি তোমাদেরকে বলেছি যে আমাদের গ্যাসে সাধারণত যে প্যারামিটারগুলো ইউজ হয় সেই প্যারামিটারগুলোর মধ্যে মূলত রয়েছে প্রেসার পি, ভলিউম ভি, মাস এম আর টেম্পারেচার টি। ওকে, মাথায় রাখবে যে দুটো ইউজ হচ্ছে প্যারামিটার, বাকি দুটো কনস্ট্যান্ট। কিরকম? ধরা যাক বয়েলের সূত্র কি করেছে, ভি প্রপোর্শনাল টু 1/p। যখন দেখো তাহলে এখানে কি ইউজ হয়েছে, পি আর ভি ইউজ হয়েছে, তাহলে যদি ইউজ হয়েছে তাহলে এ আর টি কনস্ট্যান্ট হবে, তাহলে ভর এবং টি কি সি বা ধ্রুবক। তাহলে এরকম সম্পর্ক, তাহলে মাথায় রাখবে, তাহলে এখানে ভি এর সঙ্গে পি এর সম্পর্ক রাখতে হবে। তাহলে ভি এর সঙ্গে পি এর, তাহলে যদি ভি এর যদি পি থাকে তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্কের ছবিটা এরকম, এটাকে বলা সমপরাবৃত্তের ছবি। সমপরা, এটাকে বলা হয় ভি বনাম পি লেখচিত্র। সিমিলারলি পি বনাম ভি লেখচিত্রটা কিন্তু অনেক টাইপের হবে। কিরকম? তাহলে ওয়াই অক্ষে পি থাকবে, এক্স অক্ষে ভি থাকবে, সমপরাবৃত্তাকার লেখচিত্র থাকবে। এখানেও কিন্তু ভর এবং উষ্ণতা কিন্তু স্থির থাকবে। এখানেও কিন্তু ভর এবং উষ্ণতা কি হবে, স্থির থাকবে। কেন স্থির থাকবে? কারণ যেহেতু বাকি দুটো প্যারামিটার এখানে ইউজ হচ্ছে। ওকে, পি আর ভি এখানে ইউজ হচ্ছে। কিন্তু যদি এরকম ভি বনাম 1/p করতাম, তাহলে দেখো এই যে ভি এর সঙ্গে পি কিন্তু ব্যস্ত হবে, কিন্তু 1/p পুরোটা কিন্তু সমানুপাতিক। সমানুপাতিক ক্ষেত্রে ছবিটা আবার এরকম হয়। সমানুপাতিক ক্ষেত্রে তাহলে এখানে 1/p যেহেতু দিয়েছি, তাহলে এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে এখানেও পি আর ভি যেহেতু ইউজ হয়েছে, তাহলে এখানে এম
আর টিটা কি হবে, স্থির হবে। সিমিলারলি যদি পি বনাম 1/v লিখতে তাহলে একই চোখে আসবে, একই তো ঘটনা তো একই। তাহলে পি এখানে 1/v, তাহলে এখানেও কিন্তু একটা বল বিন্দু আমি সরলরেখা পাওয়া যাবে যেখানে এম এবং পি স্থির। ওকে, কিন্তু যদি পিভি বনাম পি, পিভি, তাহলে আমরা কি জানি এখান থেকে আমরা পেয়েছিলাম যখন খেয়াল করে পিভি সমান কনস্ট্যান্ট, তাই না? তাহলে পিভি যদি আমি y অক্ষে করি তাহলে পিভি, আর এদিকে পি আছে তাহলে পি এর ভ্যালু যাই হোক না তাহলে পিভি ভ্যালু কনস্ট্যান্ট। আবার উল্টো দিকে পিভি বনাম যদি ভি করি তাহলে ভি এর ভ্যালু যাই হোক না পিভি ভ্যালু আলটিমেটলি কনস্ট্যান্ট, অর্থাৎ প্যারালাল, এক্স অক্ষের সঙ্গে প্যারালাল। তাহলে এই যে চারটে ছবি মূলত, এই চারটে ছবি কিন্তু মোটামুটি বয়েলের সূত্র সঙ্গতিপূর্ণ চারটে ছবি, 1 2 3 4 5 6 ছটা ছবি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভি বনাম পি, এটা হচ্ছে ভি বনাম 1/p, এটা হচ্ছে পি বনাম ভি, এটা হচ্ছে পি বনাম 1/p, এটা হচ্ছে পিভি বনাম পি, আর এটা পিভি বনাম ভি লেখচিত্র। ওকে, তো আমরা আজকে যেটা তোমাদের সাথে আলোচনা করলাম সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র তোমাদের সাথে আমরা আলোচনা করলাম। আমরা নেক্সট দিন তোমাদের সঙ্গে চার্লসের সূত্রটা আলোচনা করব। আশা করি আজকে তোমাদের, আমি একটু জাস্ট সাইডে রাখছি কারণ তোমরা বোর্ডটা দেখতে পাও। আশা করি তোমরা আজকে যেটা আমরা বুঝিয়েছি, তোমাদের সাথে আলোচনা করেছি গ্যাসের ধর্ম, এই চ্যাপ্টারটা, সেখানে আমরা মূলত যেটা করলাম সেটা হচ্ছে পদার্থের কয়রকম অবস্থা সেটা আলোচনা করেছি, গ্যাসের কয়েকটা বিশেষ ধর্ম আলোচনা করেছি, আয়তন চাপ সম্বন্ধে আলোচনা করেছি, সেখান থেকে আমরা বয়েলের সূত্র আলোচনা করেছি, বয়েলের সূত্রের গাণিতিক রূপটা আলোচনা করেছি। ওকে, আর সেখান থেকে বয়েলের সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন রকম যে ইয়েগুলো রয়েছে, লেখচিত্রগুলো আছে, সেই লেখচিত্রগুলো অঙ্কন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, তোমাদের কনসেপ্টটা আশা করা যায় ক্লিয়ার হয়েছে। আর বয়েলের সূত্র দুটো প্রশ্ন আলোচনা করেছি। কী কী প্রশ্ন? একটা হচ্ছে বয়েলের সূত্র উল্লেখ করো, তার গাণিতিক ব্যাখ্যা দাও, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছি সেটা হচ্ছে কি, বেলুন ফোলানোর সময় চাপ বাড়ে কিন্তু আয়তন না কমে আয়তন বেড়ে যায়, এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়, ব্যাখ্যা দাও। এই প্রশ্নটা একটা আলোচনা করেছি। আর একটা আলোচনা করেছি কি অ্যাকুয়ারিয়ামের ক্ষেত্রে কী হয়, একদম নিচের লেয়ারের যে বুদবুদ তার আয়তন সবথেকে কম থাকে, কিন্তু যত বুদবুদটা ওপর থেকে উঠছে তত তার আয়তনটা বাড়তে থাকে। কেন? এটা দুটোই বয়েলের সূত্র থেকে আমরা ব্যাখ্যা করেছিলাম। এই যে প্রশ্নগুলো আলোচনা আমরা করলাম, এছাড়া আমরা প্রথম দিকে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে কি চাপ কাকে বলে, চাপের বিভিন্ন পদ্ধতিতে একক, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আয়তন কাকে বলে, আয়তনের বিভিন্ন পদ্ধতিতে অর্থাৎ রিজিওনাল পদ্ধতিতে তাদের একক, তাদের সম্পর্ক, আর অ্যাটমসফিয়ার বলতে কী বোঝো বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো, এই সমস্ত ব্যাপার সম্বন্ধে আজকে আলোচনা করেছি। আমরা নেক্সট দিন এই চ্যাপ্টার সম্বন্ধে আরও বেশি আলোচনা করব, মূলত চার্লসের সূত্র এবং তার করেসপন্ডিং জিনিসপত্রগুলো আলোচনা করব। তো তোমরা বাড়িতে সুন্দরভাবে থাকবে, স্টে সেফ অ্যাট হোম, কারণ তোমরা বুঝতেই পারছো চতুর্দিকে এখন প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, তাই বাড়িতে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর বাড়িতে থেকেও তোমাদের তো সমস্যা হচ্ছে না, কারণ তোমাদের জন্য পারণ প্রকাশনী নিয়ে এসেছে 4G ডিজিটাল প্ল্যাটফর্ম, ফলে সেখানে তোমরা ক্লাস করতে পারছো। আশা করি তোমরা এই ক্লাসে উপকৃত হচ্ছ। আর পারণ প্রকাশনীকে আমি আরেকবার ধন্যবাদ জানাবো, কারণ তারা এই মহতী উদ্যোগ নিয়েছে তোমাদের কথা ভেবে, আমার প্রিয় ছাত্রছাত্রীদের কথা ভেবে। তো তোমাদের উপকার হচ্ছে, উপকার হোক, আরও ভালো হোক, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করছি। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ, নমস্কার।